নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 ফেসবুক লাইভ। আমি সুমিতেশ। আমার সঙ্গে আজকে রয়েছে তৃণমূল কংগ্রেসের কুচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশ অধিকারী। পরেশদা নমস্কার। নমস্কার। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে এর আগেও বিভিন্ন ইন্টারভিউ নিয়েছি। আজকে পরেশদা আমাদের স্টুডিওতে এসছে। পরেশদা বাম ফ্রন্ট অর্থাৎ ফরওয়ার্ড ব্লকে থাকাকালীনই কিন্তু দীর্ঘ সময় আগে, আমি তখন সম্ভবত 2002-2003 হবে, তখন আনন্দবাজারে প্রথম চাকরি নিয়ে আমি যখন মাথাভাঙা মেকলিগঞ্জের দায়িত্বে ছিলাম, ওই দিকটা যখন যেতাম, তখন থেকেই পরেশদার সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে, দীর্ঘ সময়ের সম্পর্ক। আজ পরেশদা ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে এবং তৃণমূলের লোকসভা কেন্দ্রের প্রার্থী। সব মিলিয়ে কুচবিহার যে লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু ব্যাপক জমে উঠেছে। কারণ হচ্ছে যে একদিকে পরেশ অধিকারী বাম থেকে তৃণমূলে এসে প্রার্থী হয়েছেন, আবার তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে প্রার্থী হয়েছেন নিশীথ প্রামাণিক, বামেদের প্রার্থী হয়েছেন গোবিন্দ রায়। ফলে কুচবিহারের নির্বাচন ক্ষেত্র অলরেডি কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আমরা এই মুহূর্তে এই সময়ের মধ্যে কিন্তু বেশ কিছু চিত্র আপনাদের দেখিয়েছি নির্বাচন সংক্রান্ত, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু টান উত্তেজনার মধ্যে ছিল। আজকে পরেশদাকে পেয়েছি। পরেশদা আমি জানি খুব শান্ত স্বভাবের, খুব ধীরে কথা বলে, কিন্তু আমরা পরেশদার কাছ থেকে অনেক জমা থাকা প্রশ্ন, আপনাদেরও প্রশ্ন আমাদেরও প্রশ্ন, সেগুলো নেওয়ার চেষ্টা করব। প্রথমেই পরেশদার কাছে আমার যেটা প্রশ্ন, আপনি এতদিন বামেদের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবার একেবারে পুরোপুরি ডানপন্থী অর্থাৎ তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার বিধানসভায়, আবার বিধানসভা নয়, লোকসভা নির্বাচন। এর আগে পরেশদা কিন্তু বিধানসভাতে ছিল। সব দিক থেকে এই নতুন ক্ষেত্র কিভাবে সামাল দিচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো পরেশদা? এই কথা, এই নির্বাচন ক্ষেত্রে বাম এবং ডান এই দুটো বিষয়ে কোনো আলাদা বিষয় নয়। সেখানে নির্বাচনের বিষয়ে মানুষের কাছে যত বেশি কাছে যাওয়া যায়, যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, এবং বর্তমান অবস্থায় উন্নয়নের বিষয় নিয়ে মানুষের কাছে যত বেশি কথা বলা যায়, এলাকার সমস্যাগুলি কিভাবে কাটিয়ে ওঠার বিষয় নিয়ে এই সরকারের কিভাবে তারা চেষ্টা জড়িত করছেন, এই বিষয়গুলি যত বেশি বলা যায়, এটাই মূল বিষয় বলে মনে করি। আমি এই চোখেই এই নির্বাচনটাকে দেখছি। একদমই। আমরা পরের প্রশ্নে যাব। মুদ্রা কথা যেটা পরেশদা বলতে চাইলেন আমার মনে হলো, সেটা হচ্ছে মানুষের কাছে যাওয়া। ভোট মানুষ দেবে, ভোটাররা দেবে, সেই ভোটারদের কাছে পৌঁছানো, সেটা ডান দলে থেকেই হোক আর বাম দলে থেকেই হোক, মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষ ভোট দিলে তবেই প্রার্থীরা জিতবে, সে নির্বাচনে যে দলেরই প্রার্থী হোক না কেন। দ্বিতীয় আমাদের যে প্রশ্ন, সেটা হচ্ছে যে কুচবিহার জেলার মানুষ হলেও আপনি এই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়েন না। কারণ হচ্ছে আমরা ভৌগোলিক অবস্থান থেকে কুচবিহার যে লোকসভা কেন্দ্র, তাতে হচ্ছে মেকলিগঞ্জ কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে নয়, মেকলিগঞ্জ জলপাইগুড়ি লোকসভার মধ্যে পড়েছে। স্বাভাবিকভাবেই পরেশদা হচ্ছে মেকলিগঞ্জের বাসিন্দা। পরেশদা মেকলিগঞ্জ থেকে দীর্ঘদিন রাজনীতি করেছে, সেখানকার এমএলএ ছিলেন, সেখান থেকেই জিতে গিয়ে মন্ত্রী হয়েছেন বামেদের সরকারে। তো এখানে কি আপনাকে এইরকম প্রশ্নের মুখে পড়তে হয় যে আপনি বহিরাগত? না, এরকম প্রশ্ন স্বাভাবিক কারণেই কেউ করে না। কারণ জানেন, এই কুচবিহারের এই লোকসভা কেন্দ্রের হলদিবাড়ি থেকে অমর রায় প্রধান, তিনি 8 বারের এমপি ছিলেন। এই কুচবিহার কেন্দ্রে শুধু নয়, গোটা রাজ্যের দিকে যদি আমরা তাকাই, বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে, কলকাতার থেকে বীরভূমে দাঁড়াচ্ছেন, কলকাতার থেকে পুরুলিয়া গিয়ে দাঁড়াচ্ছেন। এটা কোনো বিষয় বলে আমি মনে করি না। যার ফলে এই বিষয়টা এই লোকসভা কেন্দ্রে বিশেষ করে সাধারণ মানুষ, ভোটাররা এই বিষয়ে কখনোই প্রশ্ন তোলে না। একদমই। কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে যে কুচবিহারের ভোটাররা বহিরাগত বলে আপনাকে ভোট নাও দিতে পারে, বা এরকম একটা কোনো মনে হয়েছে এরকম কিছু একটা? আমি আবারও বলি, সাধারণত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এবং মিউনিসিপ্যালিটি নির্বাচনে এইসব প্রশ্নগুলি আসতে পারে, কিন্তু লোকসভার বিষয়টি সম্পূর্ণ আলাদা। যেখানে রাজ্যের বিষয় সংসদে সেখানে তুলে ধরার বিষয়টা আছে এবং অভিজ্ঞতার বিষয় আছে সংসদীয় রাজনীতিতে। এইসব বিষয়গুলি মানুষ
মানে বিশেষ করে এই বিষয়গুলিকে মানুষ উল্লেখযোগ্য বলে মনে করে এই বিষয়টা আর সামনে আসে না। একদমই। আমরা তৃতীয় প্রশ্নে যাব, যে মূলত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায়, তিনি কিন্তু হচ্ছে এবার প্রার্থী হতে পারেননি। আপনার কাছে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই অবস্থায় পার্থপ্রতিম রায়ের কতটা সাহায্য পাচ্ছেন আপনি? আমরা জেলা কমিটির যেদিন মিটিং হয়, সেই বর্ধিত মিটিংয়ে বর্তমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় তিনি একটা মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে সাংসদ থেকে আরম্ভ করে জেলা সভাপতি থেকে শুরু করে সমস্ত নেতারাই সেদিন উপস্থিত ছিল জেলা কার্যালয়ে। সেখানে পার্থপ্রতিম রায় তার বক্তব্য তিনি রাখেন এবং তিনি গোটা এলাকায় কিভাবে কাজ করবেন, কিভাবে তিনি প্রার্থীকে সহযোগিতা করবেন সেই বিষয়ে স্পষ্টভাবেই বক্তব্য রাখেন এবং আমার সাথে তার যোগাযোগ বরাবরই হচ্ছে এবং তিনি কথা দিয়েছেন যে যেখানে যেখানে আমার প্রয়োজন হবে সেখানে আমি নিশ্চয়ই যাব এবং সেখানে থাকব, যার ফলে এই নির্বাচনকে তাকে আমরা সবসময় কাছে পাচ্ছি বলে মনে হয় আমার। একদমই। আমার যে পরের প্রশ্ন সেটা হচ্ছে যে পরেশ অধিকারী তৃণমূলে প্রার্থী হয়েছেন, কিন্তু তার খুব অল্প দিন আগে পরেশ অধিকারী তৃণমূলে যোগ দিয়েছিলেন, ফলে যোগ দেওয়ার পরেই প্রার্থী হয়েছেন। এটাতে অনেক তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মী নব্য তৃণমূলকে প্রার্থী করা হলো বলে ভিতরে একটা ক্ষোভও প্রকাশ করেছিলেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? প্রার্থী ঘোষণা হওয়ার পরে নির্বাচনের কাজে নামার পরে আমি এখনো পর্যন্ত কেউ বসে আছে বা কেউ আমাকে প্রশ্ন করেছে নব্য বা পুরানো, এই বিষয়ে আমার জানা নেই, কারণ কেউ আমাকে প্রশ্নটা করেও নি আর এই বিষয় নিয়ে কেউ প্রশ্ন তোলেও নি। দ্বিতীয়ত, যেখানেই আমরা প্রচারে যাচ্ছি সেখানেই মানুষ কিন্তু সাদরে তারা সম্বর্ধনা জানাচ্ছে এবং তারা এক বাক্যেই বলছে যে এবারের নির্বাচনটা আমরা যেভাবে আপনাকে আমরা সঙ্গে পেলাম তাতে আমাদের উৎসাহ আরও উদ্দীপনা বেড়ে গেছে। তারা কিন্তু এই কথাটাই বলছে। তার মানে প্রত্যেককেই পাশে পাচ্ছেন? প্রত্যেককেই আমরা পাশে পাচ্ছি। আরেকটা একদমই অন্য রকমের প্রশ্নের দিকে আমি যাব, সেটা হচ্ছে যে আমরা এইবার পরেশ অধিকারী প্রার্থী ঘোষণা হওয়ার পরে যখন থেকে প্রচার শুরু হয়েছে বা মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন মিটিং, সমস্ত কিছুতে আমরা পরেশ অধিকারীকে দেখেছি। সঙ্গে হচ্ছে একদম সেনাপতির মতো ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, এখনও রয়েছেন। তো শুধুমাত্র রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, অন্য অনেকের সাথে সেইভাবে দেখা যাচ্ছে না। মিহির গোস্বামী বা পার্থপ্রতিম রায় এদের সঙ্গে প্রচারে একই ফ্রেমে সেইভাবে আমাদের নজরে আসেনি। ভুলও হতে পারে আমাদের। এটা কেন হচ্ছে, আপনার কি মনে হচ্ছে এই বিষয়টাতে? জেলার যে মিটিংটা হয় জেলা কার্যালয়ে সমস্ত দলীয় কর্মী বিধায়ক সকলকে নিয়ে, সেই দিনই ঠিক হয় যে কোন কোন জায়গাতে কর্মী সভাগুলি শেষ হয় এবং কোন কোন জায়গাতে কর্মী সভাগুলি এখনও শেষ হয়নি। সেই কারণে দিনহাটাতে যখন আমার এই কর্মসূচি হয় নির্বাচনের নির্ঘণ্টর পরে, সেখানে উদয়নগুহ আমার সাথে সবসময় ছিলেন এবং রবীন্দ্রনাথ ঘোষ তিনি ছিলেন এবং আমরা দিনহাটা 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক এই দুই জায়গাতেই আমরা যতগুলি সভা করি এবং দিনহাটা পৌরসভাতেও আমরা যে সভাগুলি করি সেখানে উদয়নগুহই সবগুলি সভাতেই আমার সঙ্গে ছিলেন এবং তিনি প্রচারে অগ্রণী ভূমিকা তিনি নেন ওই এলাকায়, যেহেতু ওই এলাকার তিনি বিধায়ক। এবারে আমরা তুফানগঞ্জে যেদিন আমরা মিটিংয়ে যাই সেদিন সেখানকার বিধায়ক ফজলে করিম তিনি আমার সঙ্গে থাকেন। আজ আমি সারাদিনই যতগুলি কর্মসূচি আমার ছিল সেটা ছিল সিটাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, উনি আমার সঙ্গে আজকে ছিলেন। যেখানে যে এলাকায় যাচ্ছি সেখানেই সে সঙ্গে আমার থাকছে এবং তাকে সঙ্গে নিয়েই আমার এই সভাতে আমি যাচ্ছি। আগামী 25 এবং 26 এই 2 দিন
মাথাভাঙ্গায় আমার কর্মসূচি। আমাদের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন তিনি আমার সঙ্গে থাকবেন, এবং এছাড়া যে যে এলাকাতে যখন যাচ্ছি তখন তারাই আমার সাথে যুক্ত হচ্ছেন, এবং নির্বাচনের কর্মসূচিতে তারা আমার সাথেই এলাকার কর্মসূচিগুলিতে তিনি থাকছেন। কাজেই এই প্রশ্ন ওঠে না যে একমাত্র যেহেতু জেলার উনি হচ্ছেন সভাপতি এবং পার্টিরও কর্ণধার, যার ফলে সকালে আমরা যখন উঠি ওনার কাছেই যেতে হয়, তারপরে উনি যেসব জায়গায় প্রোগ্রাম করা থাকে সেই সব প্রোগ্রামে উনি যেভাবে নির্দেশ দেন সেভাবে আমরা সেই এলাকাগুলিতে যাই। ওনার এলাকা নাটাবাড়ি কেন্দ্র, এবং এই কয়েকদিন কুচবিহার 1 নম্বর এবং কুচবিহার শহর, কুচবিহারের দক্ষিণ কেন্দ্রের যে এলাকাগুলিতে যাই সেই এলাকাগুলিতে উনি বিশেষভাবে কিছু নজর দেন, যে এলাকাগুলিতে কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলি মেটানোর জন্য উনি সঙ্গে সবসময় ছিলেন। তা আমি আশা করি যে আমাদের সাথে পার্টির যারা দায়িত্ব নিয়ে আছেন তারা তো নিশ্চয়ই থাকবেন, এবং এখনও পর্যন্ত কেউ বসে আছে বলে আমার মনে পড়ে না, যে যারা নির্বাচনের কাজে এখনও পর্যন্ত আমার পাশে দেখা যায়নি এরকম আমার মনে পড়ে না। আমরা শুনলাম যে সকলকেই পাচ্ছে, দলের সর্বস্তরের নেতাকেই পাচ্ছে। আমরা পরের প্রশ্নে যাব। পরের মূল প্রশ্নটা এরকম, সেটা হচ্ছে যে পরেশদা বামফ্রন্টে ছিলেন, ফরওয়ার্ড ব্লক দলের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন, এবং একসময় তো আমরা বলতাম যে কমল গুহর অন্যতম সৈনিক হচ্ছে পরেশ অধিকারী। সেখান থেকে হচ্ছে পরেশ অধিকারী তৃণমূলে এসে এবার তৃণমূলের লোকসভা কুচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। আপনি কি মনে হয় বামেদের ভোট কিছুটা বা ফরওয়ার্ড ব্লকের ভোট কিছুটা পাবেন? এই এলাকা তো কুচবিহার তো ফরওয়ার্ড ব্লকের একসময় ঘাঁটি ছিল। যে কোনো মানুষেরই ব্যক্তিগত একটা আলাদা জীবন থাকে, এবং তার সঙ্গে কিছু ব্যক্তিগত লোকের পরিচয় থাকে, সৌহার্দ্যপূর্ণ পরিচয় থাকে, আন্তরিকতা থাকে। এ সকলেরই, শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো মানুষেরই ক্ষেত্রে থাকে। এক্ষেত্রেও নিশ্চয়ই কিছু কিছু মানুষ আছেন যারা এখনও ডানপন্থী করেন, কিন্তু তারা আমার সাথে যোগাযোগ করেন। নিশ্চয়ই আমি আশা রাখবো, এবং তারাও আশা করবে যে পরেশদাকে কোনো বিষয় হলে পরেশদার সাথে আমরা যদি যোগাযোগ করি নিশ্চয়ই ওনার সাথে আমাদের যে কোনো সহযোগিতায় উনি নিশ্চয়ই আমি কাছে পাবো। এই আশা নিয়েও তারা আমার সাথে যোগাযোগ এমনিও টেলিফোনও করছেন, এবং আমিও তাদের সাথে সহমত, এবং একসাথেই তারা যাতে আমাকে একটু সহযোগিতা করেন এই আহ্বান তাদেরকে আমরা রাখছি। আপনি যখন মন্ত্রী ছিলেন, আমি ব্যক্তিগতভাবে জানি যে প্রচুর ব্যবসায়ীদের সঙ্গে, যেহেতু আপনি খাদ্য সরবরাহ মন্ত্রী ছিলেন, স্বাভাবিকভাবে ব্যবসায়ী লেভেলে একটা যোগাযোগ গড়ে ওঠে। কুচবিহারের অনেক বড় বড় ব্যবসায়ীর সঙ্গে একটা সম্পর্ক ছিল আপনাদের। আপনি ব্যবসায়ী মহলে, কুচবিহারের ব্যবসায়ী মহলে সহযোগিতা পাচ্ছেন? এখনও পর্যন্ত সেইভাবে কোথাও নামা হয়নি, কিন্তু অনেকেই প্রার্থী হওয়ার পরে তারা টেলিফোনে যোগাযোগ করেছেন। যেহেতু এবারের এই নির্বাচনের সময়টা খুব নির্ঘণ্টা, খুব কম, এই সব জায়গায় হয়তো আমরা বড় জনসভা খুলি বৈঠক করার মতন হয়তো সময় হবে না, কিন্তু আমরা চেষ্টা করে যাব। কিন্তু ব্যবসায়ী মহল কি সব মহল থেকেই তারা যোগাযোগ করছেন। আমরা এর মধ্যেই যেমন আমরা বাল লাইব্রেরিতে সেদিন গেলাম, আমার পূর্ব পরিচিত অনেকেই আছেন সেখানে, কিন্তু ওনারা সেদিন সকলেই সহযোগিতার আশ্বাস দিলেন। আমরা চায়ের টেবিলে বসে নিয়ে অনেক আলোচনাই হলো। এইভাবেই কিছু জনসংযোগ আমাদের হচ্ছে শহরে, এবং শহরেও আস্তে আস্তে আমরা নামবো আমাদের। আর এই শহরে একটা বড় জনসভা হবে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসবেন, দিন তারিখ এখনও ঠিক হয়নি নির্দিষ্টভাবে, এবং আমরা আশা করি যে আমরা যোগাযোগটা আরও বেশি বাড়িয়ে তুলতে পারবো এই কয়েকটা দিনের মধ্যে। এক সময় এখন যারা তৃণমূলের বিধায়ক, উদয়ন গুহ, হিতেন বর্মন, অর্ঘ্যরায় প্রধান, এরা সকলেই ফরওয়ার্ড ব্লকে ছিলেন, আমরা জানি সেটা। আপনারা আবার একই ছাতার তলায়, বাড়তি কোনো সুবিধা পাবেন মনে করছেন? স্বাভাবিক কারণে আন্তরিকতা তো অন্য জিনিস, সেই আন্তরিকতা সকলের সাথেই আছে। যাদের কথা বললেন তারা নিশ্চয়ই বয়সে ছোট হচ্ছে একমাত্র অর্ঘ্যরায় প্রধান, তাছাড়া আমরা হিতেন বর্মন আর উদয়ন গুহ এরা প্রায় সমসাময়িক। তা আমাদের মধ্যে কথা হয়, আন্তরিকতা তো নিশ্চয়ই আছে। এবং যেহেতু আমি প্রার্থী, বিশেষ করে হিতেন বর্মন এখনও পর্যন্ত অবশ্য উনি আসতে পারেননি, ওনার স্ত্রীর অসুস্থতার কারণে। উনি হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই মাথাভাঙ্গা এসে পৌঁছাবেন। তা ওর সাথেও টেলিফোনে আমার কথা হয়, তা নিশ্চয়ই কিছু বাড়তি সুবিধা তো আমি পাবো। আমরা
পরের প্রশ্নে যাব। একদমই বিষয়টা হচ্ছে যে একদম অন্য প্রসঙ্গ, সে যেটা হচ্ছে যে বিজেপিকে নিয়ে আমরা জানতে পেরেছিলাম যে পরেশ অধিকারী বিজেপিতে যাচ্ছে এবং বিজেপির অনেক নেতা দাবিও করেছিল, কথাবার্তাও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আবার আমরা দেখলাম যে পরেশ অধিকারী তৃণমূলে আসলেন। পরেশদা, বলবো ঘটনাটা কী হয়েছিল মূলত? একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার সঙ্গে যে কোনো মানুষই কথা বলতে পারে, কিন্তু রাজনীতিতে যাওয়া না যাওয়া সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত ইচ্ছা শক্তির উপরই নির্ভর করে। এরকম বিভিন্ন বাড়ি বিভিন্ন রকম কথা উঠেছিল। কেউ এর আগেও বলেছিল তৃণমূলে যাচ্ছেন, কেউ বলছিল বিজেপিতে যাচ্ছেন। কিন্তু এখন যেহেতু আমি তৃণমূলে অংশগ্রহণ করবার পরে এইসব কথাগুলি উঠে আসছে যে আমার বিজেপিতে যাওয়ার একটা সমস্ত কথাবার্তা হয়েছিল, কিন্তু আপনি যাননি। এইরকম কথাবার্তা তারা বলতে পারে, কিন্তু সেই রকম একেবারে পাকাপাকিভাবে কথাবার্তা সকলের সাথেই হয়। আর আমি এমনভাবেই মেশামেশি করি যাতে কেউ বলতে পারবে না যে কোনো রাজনৈতিক দলকে অচ্যুত বলে মনে করি, তার সাথে একেবারেই কথা বলবো না, এটা ঠিক না। কথাবার্তা সকলের সাথেই আমি বলেছি, কিন্তু যাওয়ার বিষয় নিয়ে পাকাপাকিভাবে কোনো কিছু কথা হয়নি। একেবারে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর নিলাম, আরও প্রশ্নের উত্তর নেব এবং এবার যে প্রশ্নের উত্তরটা নেব, আপনারা জানেন এই প্রসঙ্গটা বেশ কিছুদিন ধরেই কিন্তু বিতর্কিত একটা বিষয় হয়ে উঠেছিল এবং সোশ্যাল মিডিয়ায় আজকেও যখন আমরা প্রোমো চালাই যে আজকে রাত 9টা থেকে আমাদের স্টুডিওতে পরেশ অধিকারী আসেন, সেই প্রোমোতেও প্রচুর লোক এই প্রশ্নটা করার জন্য আবেদন করেছিলেন এবং আমরা সেই প্রশ্নটাই করতে যাচ্ছি এখন। সেটা হচ্ছে যে আপনার মেয়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে পরেই আপনার মেয়ে চাকরি পেয়েছেন, সেটা নিয়ে নানান অভিযোগ উঠেছে। আপনি কি বিষয়টা কি একটু যদি আমাদের দর্শকদের জানান? এটা একেবারেই কাকতালীয় ব্যাপার। মেয়ের চাকরির ব্যাপারে ইন্টারভিউ যখন হয়, সেটা মানে কয়েক বছর আগের বিষয় ছিল এবং তার চাকরিটার বিষয় নিয়ে আমরাও জানতাম যে তার চাকরিটা হবে। আমার যোগদানের পরপরই এই বিষয়টা উঠে আসে। তো যেহেতু পরেশ অধিকারীর মেয়ে, তাই বিষয়টা কাগজে পত্রে এবং অন্য জায়গায় এই বিষয়টা ফলাও করে ছাপানো হয়, কিন্তু যে বিষয়টা বলা হয় এই বিষয়টা আদতে সঠিক তথ্যটা তুলে ধরা হয়নি, এটাই শুধু বলতে পারি। একদমই আপনারা শুনলেন, আমরাই বোধহয় প্রথম এই ঘটনা বিভিন্ন বিতর্ক সৃষ্টি হওয়ার পর পরেশদার মুখ থেকে প্রথম জানতে পারলাম যে আসল ঘটনাটা কী হয়েছিল। যাই হোক, আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে হচ্ছে কুচবিহারে আপনি অলরেডি মনোনয়নপত্র জমা দিয়েছেন, তৃণমূল কেন্দ্রে প্রার্থী হয়েছেন। আপনার কাছে একটাই প্রশ্ন, মানুষ কেন আপনাকে ভোট দেবে? আপনি কি কারণে মনে করছেন আপনাকে ভোট দেওয়া উচিত? প্রথমত এলাকার উন্নয়ন, যে উন্নয়নকে কেন্দ্র করে গোটা শুধু কুচবিহার জেলা নয়, গোটা রাজ্যেই এই উন্নয়নের একটা বন্যা চলছে। তাতে মানুষ, শুধু এলাকার মানুষ না, সকলেই চোখে দেখছে। শুধু মুখের কথায় কথা নয়, কাজের মধ্য দিয়ে মানুষ দেখছে যে সত্যি উন্নয়নটা হচ্ছে। তার যেসব কাজ বাকি, সেই সব কাজ যাতে দ্রুততার সঙ্গে করা হয়, এই বিষয়গুলিকে নিয়েই মানুষ কিন্তু চিন্তাভাবনা করবে যে কাকে আমরা ভোটটা দেব। দ্বিতীয়ত, আমাদের রাজ্যের পাশেই আসাম, সেখানে মানুষ প্রত্যক্ষভাবেই দেখছে যে এনআরসির বিষয় নিয়ে বিশেষ করে আমাদের বাঙালি মানুষ, হিন্দু এবং মুসলিম, তারা যেভাবে সেখানে এই জাতীয় পঞ্জীকরণের নামে 40 লক্ষ লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেল, এবং এই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সোচ্চার হলেন এবং পরবর্তী বিষয়ে মানুষ জানেন যে বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার ফলে এটা স্থগিত হয়ে থাকলো। এবং দিল্লির যারা সরকার চালাচ্ছেন তারা যেভাবে বলছেন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে পশ্চিমবঙ্গেও আমরা এই বিষয়টাকে, এনআরসির বিষয়ে আমরা এখানে নিশ্চয়ই সেটা আরম্ভ করব। এবং তাতে মানুষ আতঙ্কিত, আতঙ্কিত এই কারণে যে অনেকেরই কয়েক পুরুষ ধরে আমাদের এখানে বসবাস করছেন, কিন্তু তাদের যদি বলা হয় যে তাদের সত্যিকারের কাগজ দেখানো হোক 71 সনের আগে না 71 সনের পরে তারা এসছেন, সেই কাগজ কিন্তু অনেকেই দেখাতে পারবেন না, কিন্তু তারা এখানেই বসবাস করছেন। তার ছেলে মেয়ে কলেজে পড়াশোনা করে, তাদের স্কুল এইখানে পড়াশোনা করেছেন, বাইরে তারা গেছেন, কিন্তু তার পূর্বপুরুষের কাগজপত্র খুঁজতে গেলে কিন্তু অনেকেরই পাওয়া যাবে না। তাই মানুষ চিন্তিত যে বিষয়ে আমাদের কি হবে। তো এই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং
মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন, মানুষ এই বিষয়ে আতঙ্কিত। তারা তৃণমূলের প্রার্থীকে জোড়াফুলে তারা ভোটটা দেবেন বলে আমি আশা করি। একদিকে দেখুন, বিজেপির মূল ইস্যুগুলোর মধ্যে এবার গোটা জাতীয় স্তরে যদি বলি তাহলে দেশপ্রেম, হিন্দুত্ব, সেই জায়গায় আপনার এনআরসি বা উন্নয়ন কতটা মোকাবিলা করতে পারবে বিজেপির সাথে আপনারা? মানুষ আতঙ্কিত এই কারণে। আর একটা বিষয় হচ্ছে সাম্প্রদায়িকতা, যেটা মানুষকে ধর্মের নামে ভাগ করে দিচ্ছে। এই বিষয়গুলি কিন্তু এবার উঠে আসবে। আর দেশপ্রেম এই বিষয়টা এক কথায় আমরা যত সহজেই বলি না কেন, দেশপ্রেমের বিষয় নিয়ে আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, তবে আমরা অনেককেই দেখতে পাবো যে দেশপ্রেমের বিষয় নিয়ে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে সকলেই দেখিয়ে দিয়েছেন যে এখানে কোনো ধর্ম নয়, হিন্দু নয়, মুসলিম নয়, সমস্ত ধর্মের মানুষই দেশ মাতৃকার প্রতি, দেশের প্রতি যে টান, সেই যে দেশের প্রতি যে মানুষের টান, এই বিষয়ে আলাদা করে নিয়ে কোনো হিন্দুত্ববাদী জিগির তুলে হয় না। এটা মানুষের মধ্যে উপলব্ধি করবার বিষয়। এই বিষয়টা কিন্তু মানুষ খুব ভালোভাবে জেনে গিয়েছেন যে রাজনীতিকে সামনে রেখে এটাকে যদি আমরা কোনোভাবে এককাট্টা করতে পারি, তবেই আমরা ভোট যুদ্ধে এগিয়ে যাব। তো এই বিষয়ে মানুষ ভালোভাবেই বুঝছেন যে আসল উদ্দেশ্যটা তার কী। তাই আমরা মনে করি উন্নয়ন এবং সাম্প্রদায়িকতা এবং এই এলাকার মানুষের যে বিষয়গুলি মুখ্য ইস্যু, সেই বিষয়গুলিকেই মানুষ সামনে রেখে এবারে ভোট যুদ্ধে তারা কিন্তু অংশগ্রহণ করবেন। উন্নয়ন, তৃণমূল কংগ্রেস নাম, তৃণমূল নাম, এবং পাশাপাশি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই কয়েকটা জিনিস যদি বাদ দেওয়া যায় তাহলে ব্যক্তি পরেশ অধিকারীর ব্যক্তিগত করিশ্মা কী হতে পারে ভোটে জেতার জন্য? প্রথম কথা হচ্ছে রাজনৈতিক অভিজ্ঞতা, এলাকার মানুষের সাথে মেলামেশা, এবং যে কোনো জায়গায় মানুষের সাথে মেলামেশাটাই একটা রাজনৈতিক মানুষের জীবনে এবং তার চলাফেরার মধ্যে দিয়ে মানুষ সেটাকেই গ্রহণ করে। সেটাই হচ্ছে যে মানুষের সাথে সে কতটা মিশতে পারে এবং মানুষ তার কাছে কতটা গ্রহণযোগ্য, এবং মানুষের কাছে সহজে যারা মিশতে পারে তারাই মানুষের মনের মণিকোঠা পর্যন্ত যেতে পারে। আমি মনে করি যে এই জায়গায় নিশ্চয়ই মানুষ এই দিকটা একটা ভালো করে দেখবে, এবং মানুষ চায় যে কোনো মানুষের সাথে হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত নেওয়া, মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়া বা অন্য কিছু দাঙ্গা বা অন্য বিষয়ে জড়িয়ে পড়া, এইসবগুলি কিন্তু মানুষ খুব ভালোভাবেই দেখেন, এবং রাজনৈতিক চরিত্র অন্য বিষয়গুলি এগুলি উঠে আসে তার সঙ্গে। আপনার কি এই ক্ষেত্রে মনে হয় যে যদি আপনার এই কুচবিহার লোকসভার কেন্দ্রের মধ্যে মেকলিগঞ্জ পড়তো তাহলে কি আরও বাড়তি সুবিধা পেতেন? সেটা স্বাভাবিক কারণেই মনে হবে, যেখানে তার বাড়ি সেই এলাকার মানুষজন তাকে আরও বেশি কাছে পাওয়ার জন্য আরও বেশি করে তারা কাছে আসতেন, ভোট দিতেন। এটা তো স্বাভাবিক কারণেই হওয়ারই কথা। কিন্তু এই ক্ষেত্রে এই যে জায়গাতে আমরা নির্বাচন ক্ষেত্রে যেখানেই যাই না কেন, সেখানেই আমরা দেখছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে। মানুষ বলতে গেলে যেই 42টা আসনে যে প্রার্থীই হোক না কেন, এখানে মমতা ব্যানার্জিকে দেখেই ভোটটা হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। একদমই। আমরা পরের প্রশ্নে চলে যাব। একেবারে কুচবিহার লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী গোবিন্দ রায়, তিনি একসময় ফরওয়ার্ড ব্লকে যখন পরেশ অধিকারী ছিলেন তখন থেকেই কিন্তু গোবিন্দ রায়ের সাথে একটা সুসম্পর্ক, ভালো সম্পর্ক, ঘনিষ্ঠতা ছিল। কিন্তু এখন দুই দলের দুজন প্রার্থী, এবং কিছুদিন আগে প্রার্থী হওয়ার পর, বাম প্রার্থী ঘোষণা হওয়ার পরে আমরা শুনেছি গোবিন্দ রায় পরেশদাকে তৃণমূলের তৎকাল তৃণমূল বলে এরকম কটাক্ষ করেছিলেন। কি বলবেন গোবিন্দ রায় নিয়ে? ব্যক্তিগত জীবনে এখনও গোবিন্দর সাথে আমার সম্পর্ক খারাপ না। রাজনীতিগত কারণে সে যে কথাটা বললেন যে তৎকালের বিষয়টা সে বলতে পারে, কিন্তু নির্বাচন মানেই তো লড়াই, সেই লড়াইয়ে নেমে এইসব কথা সে ব্যবহার করতে পারে। কিন্তু গোবিন্দ রায়কে আমি আলাদাভাবে কোনো রকম কথা বলতে চাই না, কারণ আমি জানি যে আমরা রাজনীতি একসাথেই করতাম। এখন যে কোনো কারণেই হোক আমরা আলাদা হওয়ার কারণে তাকে আমি আলাদা চোখে দেখি না, এবং আলাদা চোখে দেখার কোনো প্রশ্ন ওঠে না। সে রাজনৈতিক ময়দানে তার কথা সে বলবে, আমার কথা আমি বলবো,
এইভাবেই নির্বাচনে যা হয় সেটা নিশ্চয়ই হবে। আমরা পরের প্রশ্ন যাব, কিন্তু একটা বিষয় আমরা স্পষ্ট পেলাম, সেটা হচ্ছে যে কটাক্ষর বদলে কটাক্ষ দিতে প্রস্তুত নয় পরেশদা, এবং রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়াই করতে চান। আমরা একদমই এবার বিজেপি প্রার্থীকে নিয়ে প্রশ্ন করব, যে বিজেপি প্রার্থী হয়েছেন নিশীথ প্রামাণিক, ভেটাগুড়ির যুবক, বয়সে অনেক ছোট, মানে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে থেকে অনেক কম বয়সী যুবক। পরেশদা, গোবিন্দ রায় প্রায় সেম এজের হবে, তার থেকে অনেকটাই ছোট হচ্ছে গোবিন্দ আমার থেকে ছোট আর কি। আচ্ছা, যাই হোক, নিশীথ প্রামাণিক অনেকটাই ছোট, তিনিও তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে প্রার্থী হয়েছেন। এবার এই আপনাদের দুজনের ক্ষেত্রে, একজন বিজেপির থেকে গিয়ে তৃণমূলে প্রার্থী হয়েছে, একজন বামেদের থেকে গিয়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন, এইটা নিয়ে কিভাবে দেখছেন বিষয়টাকে? অনেকেই বলছে যে এরা দুজন যেভাবে আসছে আর কি, এসে অন্য দলে প্রার্থী হয়েছে, তাতে ভোটে সেইভাবে প্রভাব ফেলতে পারবে না, বামেরা এই দাবিগুলো করে থাকে যেন। এটা একেবারেই রাজনৈতিক বিষয়টা, একেবারেই প্রার্থী হওয়ার বিষয়টা একেবারেই আলাদা। এখানে মানুষ চিন্তা করবেন যে আমরা কাকে ভোটটা দিতে যাব। একদিকে বিজেপির যিনি প্রার্থী হওয়ার কথা যাকে বলা হলো, তিনি এখনও অবশ্য নমিনেশন সাবমিট করেননি। খবরের কাগজে সেদিন টিভিতে ঘোষণা করার পরে তারপরে যে কর্মকাণ্ড, তারপরে আগামী সোমবার দিন সম্ভবত করছে, সেটাই জানি। হ্যাঁ, আমাদের 25 তারিখে হবে শেষ তারিখ নমিনেশন জমা দেওয়ার। তো সেদিনই আমরা জানতে পারবো সে প্রার্থী হচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত প্রার্থী না হওয়া পর্যন্ত তার সম্পর্কে বলাটা কিছু বিষয় না। আর আমি তার সম্পর্কে সরাসরি আমি তার সাথে কোনো দিন কথাও বলিনি, এবং আমার সাথে কোনো দিন কোনো যোগাযোগও ছিল না। এলাকার মানুষ, আমরা সে যে এলাকা, আজকেই আমরা ভেটাগুড়িতে একটা সভা করলাম, সেখানকার মানুষরা তারা বলল যে এতদিনে আমরা কিন্তু বেশ শান্তিতে আছি, কিছুদিন আগে যে অবস্থাটা ছিল সেই অবস্থা যাতে আর পুনরাবৃত্তি না হয়, এটাই আমরা চাই। তা মানুষ এই বিষয়গুলি কিন্তু এই ভোটে তার প্রতিফলন ঘটবে একদমই। কিন্তু নিশীথ প্রামাণিক অনেকটাই বয়সে কম, এদিক থেকে কোনো বাড়তি সুবিধা পেয়ে যাবে না তো? ইয়াং যেটা জোশ আলাদা থাকবে একরকম। এটা কিন্তু অনেকটাই নির্ভর করে সে কি কাজ করতে পারবে, কতটা পরিমাণে মানুষের কাছে গ্রহণযোগ্য। কারণ যে কথাই আমরা বলি না কেন, মানুষ কিন্তু একটা জিনিস যে আমরা কাকে ভোট দিতে যাবো, সংসদে গিয়ে যে কথা বলতে পারবেন, এই বিষয়গুলি কিন্তু সেই ইয়ং জেনারেশনই হোক আর আমাদের সাধারণ মানুষই ভোটারই হোক, বা প্রবীণই হোক, বা একেবারে যেই হোক, ইয়ং জেনারেশনের ছেলেই হোক, মানুষ এই বিষয়টা চিন্তা করবে। আমি প্রথমেই বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে দেখবেন, সেখানে কিন্তু আমার আত্মীয় আমাকে জীবনে কথা বলে নাই, আমার বাড়িতে আমি তাকে নিমন্ত্রণ করেছিলাম, আসে নাই, নানান ছোটোখাটো বিষয় কিন্তু গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় উঠে আসে। আর এই নির্বাচনের পরিধিটা এত বড়, তার পরিধিটা এত বড়, সেই জায়গায় কিন্তু কয়েকটি বিষয়ে মানুষের কাছে চিন্তাধারার মধ্যে আসে যে আমরা কাকে পাঠাচ্ছি লোকসভায়, যে আমাদের হয়ে এই এলাকার মানুষের কথাটা বলার জন্য যে গ্রহণযোগ্যতা পাবে, তাকেই মানুষ কিন্তু দেখবেন, এই বিষয়গুলি উঠে আসবে। একদমই। আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি যে কুচবিহার তো বটেই, রাজ্যের অন্যান্য ক্ষেত্রেও, সেটা হচ্ছে শহরাঞ্চলে বিজেপি কিন্তু সাংগঠনিকভাবে কিছুটা হলেও বা অনেকটাই শক্তি বাড়িয়েছে। আমাদের কুচবিহারে যদি পুরসভার নিরিখে দেখি, তাহলে দেখা যাবে যে পুরসভাতে বেশিরভাগ ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। এই শহর অঞ্চলকে মোকাবেলা করার জন্য কোনো পরিকল্পনা নিয়েছেন বিজেপির মোকাবেলা করতে? আমরা ইতিমধ্যেই শহরের প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি প্রচারের বিষয় নিয়ে এবং এলাকাগতভাবে আমাদের কতগুলি টিম তৈরি হচ্ছে, যে টিমগুলি তারা যোগাযোগটা আরও বাড়িয়ে তুলবেন। ইতিমধ্যেই বিশেষ করে কুচবিহার শহরে
মানুষের কতগুলি সমস্যা, জ্বলন্ত সমস্যা ছিল, যে সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য বেশ করে কতগুলি রাস্তা, এমন সমস্যা ছিল যে সমস্যাগুলি আমরাও বিগত দিনে আমরা দেখেছি মানুষের এই সমস্যাটা সাংঘাতিক আকারে ধারণ করেছিল, এবং এলাকার বিদ্যুতের এবং পানীয় জল এইসব বিষয়গুলি। তো এগুলি ইতিমধ্যেই এই কাজগুলি প্রায় এই সরকারের পক্ষ থেকে দ্রুতভাবে করা হয়। তা আমরা সেই বিষয়গুলি নিয়ে এবং আগামী দিনের কর্মসূচির বিষয় নিয়ে মানুষের কাছে জনসংযোগটা আরও বাড়িয়ে তোলার জন্য আমরা বাড়ি বাড়ি এবং এলাকাগতভাবে আমরা সেখানে যাব, আমাদের লোকরা যাবেন এবং এই বিষয়গুলি তুলে ধরবেন। এই যোগাযোগ বাড়িয়ে তোলার মধ্য দিয়েই আমরা মানুষের সাথে জনসংযোগটা আরও বাড়িয়ে তুললে নিশ্চয়ই আমরা এগুলি কাটিয়ে উঠতে পারবো বলে মনে করি। আপনি যদি কুচবিহার কেন্দ্র থেকে জিতে লোকসভাতে যান, কুচবিহারের কোন কোন দিকটা প্রাধান্য দেবেন সংসদে গিয়ে? যদিও এই বিষয়টি যারা সরকারে আসবে তাদের উপরই নির্ভর করবে, যে আমাদের এখানে আমরা নিশ্চয়ই এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, যেটা হচ্ছে আমাদের এখানকার অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে আমাদের এখানে বিমান পরিষেবাটা। এই হবে বলে কথা দেওয়ার পরেও আমরা দেখছি যে বিমান যারা চালায় সরকারি তো নয়, সব বেসরকারি, এরা কথা দিয়েও কিন্তু কথা রাখছে না। তবুও যাতে এই বিষয়টা কিছু বলে যদি কিছু করা যায়, যোগাযোগ বাড়িয়ে যদি কিছু করা যায়, আর আমাদের রেল লাইনের ব্যাপারটা আমাদের আরও, যেমন পদাতিক ট্রেনটি আমাদের এখান থেকে যাওয়ার সময় তারা সময়টা ঠিক সময় মতন পৌঁছায়, কিন্তু কলকাতার থেকে যখন আমরা আসি এমন কোনো দিন নেই যেটা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত, যে আমরা যদি নির্দিষ্ট সময়ে আমরা কোনো মিটিংয়ের সময় দেওয়া যায়, কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করব বা কাউকে কোনো কথা অফিসে যাব, সেটা কিন্তু আমরা পারি না। এগুলি যাতে চলে, এর মূল কারণ হচ্ছে জায়গায় জায়গায় ডবল লাইনটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, এটাও একটা কারণ। আর এনজিপি থেকে আসার পরে এই জায়গাটায় এত দেরি হয়, এই বিষয়গুলি তুলে ধরার জন্য নিশ্চয়ই চেষ্টা করব যদি আমি নির্বাচনে জিতি। আর এলাকার অন্যান্য যে বিষয়গুলি, সেই বিষয়গুলি নিশ্চয়ই আমাদের এখানকার চকচকার বিষয়টি নিয়ে এবং আরও কয়েকটা বেকারের সমস্যা সমাধানের বিষয় নিয়ে, এই বিষয়গুলি আমরা নিশ্চয়ই চেষ্টা করব। রাজবংশী ভাষা একাডেমি মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে দিয়েছেন, আমাদের কুচবিহারেই তার দপ্তর। রাজবংশী উন্নয়ন বোর্ড করেছে, কিন্তু রাজবংশী ভাষা 8ম তফসিলভুক্ত হয়নি। সে বিষয়ে লোকসভায় নিয়ে কোনো কিছু করার পরিকল্পনা রয়েছে যদি আপনি এই কেন্দ্র থেকে যেতেন? ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আমাদের সাংসদ, উনি এবার প্রার্থী বিজয়চন্দ্র বর্মন, উনি ইতিমধ্যে এই বিষয় নিয়ে বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায় এই বিষয়টা তুলে ধরেছেন। আমরা আশা করি যে আমরা যদি সকলেই মিলে এই বিষয়টা সোচ্চার হই, তাহলে একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারব। তারপরে আমাদের রাজ্যের পক্ষ থেকে আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করব। একদমই। আমরা বেশ কিছু প্রশ্ন নিলাম, আমি শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমাদের একদম পরেশদার নিজের এলাকা মেকলিগঞ্জ, সেই এলাকা দিয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একটা ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে, কিন্তু সেটার আজ পর্যন্ত সেভাবে কোনো উন্নয়নই হয়নি, পরিকাঠামো নেই। পাশাপাশি হচ্ছে গীতালদা দিয়ে একসময় ইমিগ্রেশন চেকপোস্ট ছিল, রেলপথে যোগাযোগের ব্যবস্থা ছিল, সেটা দীর্ঘদিন থেকে বন্ধ। বিভিন্নভাবে দাবি উঠছে সেই জায়গাটাকে, সেটাকে আবার পুনরায় চালু করার জন্য, এবং শুধু তাই নয়, এমনও দাবি উঠেছে যে সেইটাকে ব্যবহার করে কলকাতার সঙ্গে দ্রুততার সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য। এই সব নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে যদি আপনি জিততে পারেন? এই কথাটি ঠিক যে বাংলাদেশ থেকে যেসব মানুষ কাজের প্রয়োজনে আমাদের এই রাজ্যে আসেন, বিশেষ করে চাঁড়াবান্ধা দিয়ে এবং অন্য অন্য চেকপোস্ট দিয়ে যারা আসেন, তাদের ছেলেমেয়েরা দার্জিলিংয়ে পড়াশোনা করতে আসেন, তাদের খুবই কষ্ট হয়। কারণ কেন্দ্রীয় সরকার যে আইন, সেই আইন অনুযায়ী একেবারে 0 পয়েন্টে কোনো কিছু করতে গেলে 2 দেশের সহমতের ভিত্তিতে সেটা করতে হয়। এই একটিমাত্র কারণের জন্য সেখানে কোনো রকম
বিল্ডিং মানে আমাদের এখানে ঘর বাড়ি করতে গেলে তাদের পারমিশন লাগে, সেই সরকারের উভয় যদি সহমত হয় তবেই করতে পারে। যার ফলে টাকা স্যাংশন হওয়ার পরেও ওই চাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ওখানে বাংলাদেশ থেকে যারা আসেন তারা কিন্তু খুব সমস্যায় পড়েন। তা আমরা এই বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করে নিয়ে একটা সূত্র আমরা বের করব, যাতে এদের এই সমস্যাটা দূর করা যায়। এটা নিশ্চয়ই একটা খুব মানে জরুরি প্রয়োজন বলে আমরা মনে করি, যেটা খুবই তাড়াতাড়ি করাটা দরকার। কারণ আমার মনে পড়ে বাংলাদেশ থেকে এক অভিভাবক এবং অভিভাবিকা এবং তার পরিবারের অনেকেই এসেছিলেন, কিন্তু তাদের সেদিন আকাশটা খুব খারাপ ছিল, কিন্তু এসে ওরা যে কোথায় উঠবেন এবং বাথরুম কোথায় করবেন তার জায়গা খুঁজে পাচ্ছিলেন না। এইরকম ছোটোখাটো সমস্যাগুলি আমরা সেদিন দেখলাম যে এটা অত্যন্ত জরুরি। কারণ কিছু দূর যাওয়ার পরে তারপরে তারা একটা বাড়িতে সেখানেই তারা সেই বাথরুম থেকে আরম্ভ করে অন্য অন্য কাজগুলি তারা সেখানেই ছাড়লেন। এটা অত্যন্ত জরুরি। এটা নিশ্চয়ই যদি আমরা সেই জায়গায় আমার মানুষের আশীর্বাদ পেয়ে আমরা যেতে পারি, নিশ্চয়ই এই ব্যাপারটা আমরা দেখা হবে। আমরা পরেশদার সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করলাম এবং লোকসভা নির্বাচনের গোটা নির্বাচন প্রক্রিয়া, পরবর্তী যদি এখান থেকে প্রার্থী হয়ে সাংসদ হয়ে জিতে সাংসদ হতে পারেন, তার পরবর্তীতে কি কি করতে পারেন এই কুচবিহারের জন্য, সেসব নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তীতে আরও অন্য কোনো প্রার্থীকে নিয়ে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে অবশ্যই আলোচনায় বসবো। আপনারা খবরিয়া 24-এর ফেসবুক পেজে অবশ্যই লক্ষ্য রাখবেন। নমস্কার।